মার্চ মাসে গ্রহগত আকাশে একটা বিরাট পরিবর্তন হতে চলেছে। 15ই মার্চ সূর্য বা সান প্রবেশ করবে মীন রাশিতে। আর তার কয়েকদিন পরেতেই অর্থাৎ 26শে মার্চ ভেনাস ভেনাস প্রবেশ করবে কোথায়? ভেনাস প্রবেশ করবে মেষ রাশিতে। তো এই যে দুটো পরপর ট্রানজিট, তো এই দুটো গ্রহের পরপর পরিবর্তন কি হবে? কিছু রাশির জীবনে সুযোগ নিয়ে আসতে পারে এবং কিছু সুযোগ নিয়ে আসবে। আবার কিছু রাশির জীবনে পরীক্ষার সময়ও আসতে পারে। সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই সময়টা আপনার জন্য কেমন হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই বিস্তারিতভাবে আলোচনা করব আর বিশ্লেষণ করব কোন পদ্ধতি, কেপি পদ্ধতি এবং তার সঙ্গে থাকবে বৈদিক পদ্ধতি, দুটোকে মিক্সড করেই কিন্তু আলোচনা করব। তো দেখুন, 15ই মার্চ 2026 সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে। সূর্যের এই যে রাশি পরিবর্তন, এটা জ্যোতিষশাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ গোচর। তার কারণ দেখুন, তার কারণ হচ্ছে সূর্য। সূর্যকে, সূর্য হচ্ছে কি দেখে? সূর্য মানে আত্মবিশ্বাস, সূর্য মানে কর্তৃত্ব এবং সূর্য মানে জীবনের দিক নির্দেশের একটা কারক গ্রহ। তাই যখন সূর্য মীন রাশিতে প্রবেশ করে তখন কি হয়? জলতত্ত্বের যে প্রভাব, সেই জলতত্ত্বের প্রভাবটা বাড়ে। তার ফলে কি হয়? অনুভূতি, আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টি শক্তিশালী হয়। তো ভিডিওর একদম শেষে গিয়ে আমি বিস্তারিতভাবে বলবো কোন তিনটি রাশির জন্য এই সময়টা সবথেকে বেশি লাভজনক হতে পারে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো মেষ রাশি, প্রথমেই মেষ রাশির জাতকদের জন্য সূর্যের এই গোচর ঘটবে কত না দ্বাদশ ঘরে। আর এই ঘরটা সবসময় খরচ খরচ দেখে, তাই খরচ বাড়াতে পারে। বিদেশ সংক্রান্ত কিছু যোগাযোগ আসতে পারে, ভ্রমণ পরিকল্পনা তৈরি হতে পারে। তবে কর্মক্ষেত্রে গোপন প্রতিদ্বন্দ্বী বা ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থাকতে পারে। তাই মেষ রাশির মানুষকে বলবো সতর্ক থাকবেন। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশির জন্য সূর্যের এই গোচর কত নম্বর ঘর? না একাদশ ঘর। তো জ্যোতিষ মতে এই একাদশ ঘর হচ্ছে লাভের ঘর। তাই নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, নতুন বন্ধু তৈরি হতে পারে, নতুন কাজের সুযোগ আসতে পারে, নতুন আয়ের সুযোগ আসতে পারে, নতুন কিছু পথ খুলতে পারে। মিথুন রাশি, মিথুন রাশির কি হবে? মিথুন রাশির জাতকদের জন্য সূর্যের এই গোচরটা হচ্ছে দশম ঘরে ঘটবে। তার যেটা কর্মক্ষেত্রের ঘর, ফলে তার কর্মজীবনে নতুন দায়িত্ব এবং পদোন্নতির নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে আপনাকে চলতে হবে। এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচরটা কি 9 নম্বর ঘরে হচ্ছে। এটা ভাগ্যের ঘর। তাই সময় আপনার ভাগ্য কিছুটা সহায়ক হতে পারে। উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা বা দূর ভ্রমণে যোগ তৈরি হতে পারে। এরপরে আমি আসছি সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য সূর্যের এই গোচর কত নম্বর ঘরে হচ্ছে? অষ্টম ঘরে। তো এই অষ্টম ঘর, তার ফলে কি ঘটবে? হঠাৎ হঠাৎ পরিবর্তন বা অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা আপনার মধ্যে তৈরি হবে। স্বাস্থ্য এবং মানসিক চাপের দিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। এই জায়গাটা আপনাকে ভীষণভাবে নজরদারিতে রাখতে হবে আপনাকে এই সময়টা। এরপর আমি আসছি কন্যা রাশি। কন্যা রাশির মানুষদের জীবনের জন্য কি কি ঘটনা ঘটতে পারে? দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে কি কত নম্বর হচ্ছে? এই সূর্যের গোচরটা হচ্ছে সপ্তম ঘরে হচ্ছে। তো সপ্তম ঘর থেকে বিবাহ, ব্যবসা, এই সমস্ত জিনিসপত্র দেখা হয়। তো স্বাভাবিকভাবে বিবাহ কিংবা পার্টনারশিপ সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আর সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া অত্যন্ত জরুরি। এরপরে আমি আসছি তুলা রাশি। তো তুলা রাশির জন্য এই সূর্যের যে এই গোচরটা ঘটছে ষষ্ঠ ঘরেতে। তাই এটা হচ্ছে কি প্রতিযোগিতার ঘর, শত্রু জয়ের ঘর। তাই এই সময়তে আপনার প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনা রয়েছে। আপনার প্রতিযোগিতায় সাফল্য পাবেন সেই সম্ভাবনা তৈরি হতে পারে। পাশাপাশি শত্রু বিজয় করবেন সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এরপরে আমি আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্যের এই যে গোচর, এটা কত নম্বর হচ্ছে? 5 নম্বর ঘরে হচ্ছে। 5 নম্বর ঘর থেকে কি হবে? শিক্ষা, সৃজনশীলতা এবং প্রেমের ক্ষেত্রে কিছু
নতুন পরিবর্তন আসতে চলেছে বা নতুন কিছু সুযোগ দেখা দিচ্ছে আপনার জীবনে। তো এই সুযোগগুলোকে কিন্তু আপনাকে আস্তে আস্তে কাজে লাগাতে হবে। এরপর আমি আসছি ধনু রাশি। দেখুন, ধনু রাশির জন্য এই যে ঘরটা, এটা হচ্ছে 4র্থ নম্বর ঘরে হচ্ছে। তাই স্বাভাবিকভাবে যারা এতদিন ধরে বাড়ি কেনা কিংবা গাড়ি কেনা নিয়ে একটু দ্বন্দ্বে ভুগছিলেন, আপনারা কিন্তু বাড়ি কেনা কিংবা গাড়ি কেনার দিকে এগোতে পারেন, কারণ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটার যোগ কিন্তু আপনার তৈরি হয়ে রয়েছে। এবারে আমি আসছি মকর রাশি। মকর রাশির জীবনে কি কি ঘটনা ঘটবে? দেখুন, মকর রাশিকে যদি আমরা দেখি যে এই ক্ষেত্রটা সূর্যের গোচরের ফলে সেটা তার 3য় নম্বর ঘরে ঘটছে। তো তাই স্বাভাবিকভাবে এই সময়টাতে সাহস, নতুন উদ্যম এবং নতুন কিছু পরিকল্পনা করার প্রবণতা কিন্তু বাড়বে। তাই আপনি যদি বিজনেস করতে চান, ছোটখাটো বিজনেস, সেটা শুরু করতে পারেন। পাশাপাশি ছোটখাটো ভ্রমণ বা নতুন কিছু উদ্যোগ আপনার কিন্তু সফল হওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে। তাই বলছিলাম যেটা, যারা ব্যবসায় নামতে চাইছেন ছোটখাটো, তারা ইমিডিয়েট এই সময়টাতে ব্যবসায় নামতে পারেন। এবার দেখুন, আমি আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য কি হবে? সূর্যের এই যে গোচর কত নম্বর ঘরে? না, 2য় নম্বর ঘরে ঘটছে। 2য় নম্বর ঘর মানে হচ্ছে অর্থনৈতিক বিষয়ে কিছু একটা পরিবর্তন কিন্তু ঘটে যেতে পারে আপনার। তাই আপনার যেটা দরকার, খরচটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনার জন্য। এরপরে আমি আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? মীন রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে, সূর্যের একদম এটা প্রথম ঘর, সূর্যের গোচরের রেসপেক্টে প্রথম ঘর। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস এবং নতুন কিছু সূচনার ঘর। সুতরাং নতুন কিছু ঘটতে পারে এই সময়ে, ব্যক্তিগত উন্নতির কিন্তু আপনার ব্যাপক সুযোগ তৈরি হয়ে রয়েছে বা তৈরি হবে। তাই এই জায়গাটাকে কাজে লাগান আপনি। এছাড়া কি হবে? 26শে মার্চ আমি বলেই গিয়েছিলাম প্রথমে, ভেনাস যখন আবার মেষ রাশিতে প্রবেশ করবে, তখন অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু পরিস্থিতি তৈরি হবে। তবে সবশেষে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন ভেনাস মেষ রাশিতে প্রবেশ করবে, তখন অর্থ এবং সম্পর্ক এবং তার সঙ্গে রয়েছে সামাজিক যোগাযোগ বা সামাজিক জীবনে কিন্তু একটা নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। আর এই যে ভেনাসের ট্রানজিট ঘটবে, তো এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও দেব আপনাদেরকে। তো এই ভিডিওটা তখন দেখবেন, তখন ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে আপনার রাশিটা কি? আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখলেন সেটা কমেন্ট করে কিন্তু জানাতে কোনোভাবেই ভুলবেন না। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এই যে যেগুলো বলে গেলাম, এগুলো হচ্ছে সাধারণ গোচর ফল। তো প্রকৃত ফলাফল কিন্তু নির্ভর করে আপনার ব্যক্তিগত যে জন্মকুণ্ডলী বা ব্যক্তিগত জন্মছক, তার উপর। তার সঙ্গে রয়েছে দশা এবং গ্রহগত অবস্থান, সেই জায়গাগুলোর উপর নির্ভর করে। আর আমরা কি করি? কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি বা কেপি সিস্টেম, সেই কেপি সিস্টেম বিশ্লেষণ করে কাজ করি। তো এখানে কি হয়? এখানে প্রেডিকশনটা আসে আরো নিখুঁত, একদম নির্ভুলভাবে ফলাফল জানতে পারা যায়। তার কারণ এখানে আমরা যেটা করি, প্রত্যেকটা হাউসের সাবলট ধরে ধরে কিন্তু বিচার করা হয়। তো আপনি কি এই সময়তে কোনো কিছু পরিবর্তন অনুভব করছেন? যদি পরিবর্তন অনুভব করে থাকেন, সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন আমাদেরকে। আর এই রকমই নিত্য নতুন জ্যোতিষ বিশ্লেষণ পাওয়ার জন্য এই অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না, এবং পাশে আসা ঘন্টাটি বাজাতে একদমই ভুলবেন না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।